একটা রুমের ভিতরে গিয়ে আমার চোখ খুলে দেয়। ওইখানে আপনার 2 জন লোক ছিল, গুলো কথা। লাস্টে একটা মেসেজ ছিল যে সেলিম ভাই একদিন দেখা হবে বাহিরে। তো পরবর্তীতে সে আমাকে বলে যে আপনাকে মারবে না। আপনার বিএনপির অনেক বড় বড় নেতা এখানে আছে, কাউকে মারে নাই। ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে ইলিয়াস আলী কেউ মারে নাই। এবার আয়নাঘর থেকে ফিরে এসে একজন ব্যক্তি আয়নাঘরে নির্যাতনের লোহর সময় বক্তব্য দিল। তার বক্তব্য শুনে বুঝতে পারবেন যে আয়নাঘরে কত ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছে। দর্শক, আয়নাঘরে নির্যাতনের আমরা শুনেছি অনেকেই, কিন্তু তার বর্ণনাটা একটু ভিন্ন রকম ছিল। চলুন তার আগে আলোচনাটা শুনে আসি। তখনকার সময়, আর এখন তো আমরা স্বাভাবিক কথা বলতেছি অনেকগুলা, যদিও আই সি দ্যাট এটা খুব ইমোশনাল, বাট এনিওয়ে শালিম প্লিজ ক্যারি অন। তখন আপনার আমাকে রুমে নিয়ে আসে, আমি খুবই অসুস্থ ফিল করি। এর আগের একটু ঘটনা বলি, যখন ওই লাস্টে যখন পেপারটা নিয়ে যায় ওই দিনকে আমাকে মারিয়া ওই বাড্ডা লিটনের রুমেই রাখে। তো আমি রাত্রে স্বপ্ন দেখলাম। আরেকটা বিষয় বলি, লিটন পাশের আমাকে যে রুমে রাখা হয়েছিল এই রুমের সামনে হলো দরজা। আমি এখন যেখানে আছি এই সামনে দরজা, এর বাম পাশে একজন লোকের সাথে লিটন কন্টিনিউ কথা বলতো। নির্দিষ্ট একটা সময় আপনার ফ্যান বন্ধ থাকতো, আর ওইখানের যে ফ্যান এত বিকট শব্দ হইতো যে আপনি বিমান উপরে উড্ডয়ন করার সময় এবং নিচে নামার সময় কানের মধ্যে অনেক সময় ব্যথা ফিল হয়। আচ্ছা, একেবারে সেম ওই ধরনের সাউন্ড, কিচকিচ সাউন্ড হয়। এত বিকট শব্দ আপনি কান ব্যথা করে, আপনি মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, মানে ওই ফ্যানের সাউন্ডে। আর প্রচন্ড গরম, একটা মাত্র লাইট, একেবারে এটা ওয়ালের উপরে। রুমের প্রশস্ত হবে 10 ফিট বাই 10 ফিট। আচ্ছা, রুমটা উঁচা মেবি 18 থেকে 20 ফিট। আচ্ছা, এটার ওয়াল গুলা আপনার 20 থেকে 25 ইঞ্চি মোটা মেবি, আচ্ছা, খুবই মোটা। আচ্ছা, আর বাইরের কোনো সাউন্ড তো আপনি কল্পনাই করতে পারবেন না, মানে মনে হয়েছিল যে এটা অন্য কোনো জগতে আমি। আচ্ছা, বাইরেও আপনার দরজা খুললে যেটা দেখি ওইটা ওয়াল, মানে রুমের ভিতরে রুম, মানে এমন একটা অবস্থা। আর রুম গুলা স্যাঁতস্যাঁতে, আমার মনে হয়েছিল যে এটা মাটির নিচে, মানে এটা আমার অনুভূতি আর কি। আচ্ছা, কনস্ট্রাকশন জগতে যেহেতু আমি জব করি, মাটি যদি অপোজিটে থাকে তাহলে ভিতরে যদি আপনার সাদা রং থাকে তাহলে এটা স্যাঁতস্যাঁতে হয়ে যায় পানির কারণে। আচ্ছা, আচ্ছা, অপর সাইডে যদি আপনার ওয়ালটা নিচা, মানে ওয়াল যদি মাটির নিচে যায়, অপর সাইডে ওচা থাকলে ওই মাটির পানিতে ওয়াল নষ্ট হয়ে যায়, স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আচ্ছা, যাই হোক, পরে আপনার ওই বাড্ডা লিটন ফ্যান মেবি 30 মিনিট 40 মিনিট বন্ধ থাকে, একবারে নিঝুম হয়ে যায়। তখন অনেক লোকের কান্নার শব্দ, অনেক লোকের। আমি সরি টু সে, আমি এখানে বলি, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান নেত্র নিউজে ইন্টারভিউ দিবে ওটা আমি জানিও না বা জানতামও না, আর ওনাকে আমি চিনিও না, ওনার নামও আমি শুনি নাই কোনদিন। তো আমি আমার নিউজটা যখন পাবলিশড হয় আমাকে লিঙ্ক পাঠানো হয়, আমাদের ওয়াহিদুজ্জামান অ্যাপোলো স্যার আমাকে লিঙ্কটা দেয় যে তোমার নিউজটা পাবলিশড হয়েছে, সারা ফেলছে, মানুষ দেখতেছে, তুমি যা চাইছিলে হয়তো তোমার মনের আশা পূরণ হবে, সবাই দেখতেছে। আর আশা করি এই নিউজের মাধ্যমে সবাই বেরিয়ে আসবে। ওয়াহিদুজ্জামান স্যার আমাকে ব্যক্তিগতভাবে খুবই উৎসাহ দিত এবং সাহস দিত। আমি কিন্তু খুব আতঙ্কে ছিলাম, বিশেষ করে যখন তাসনিম খলিল ভাইয়ের সাথে কথা বলি, আপনার সাথে যোগাযোগ করার পরে, খলিল ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে আমার বাড়িতে ডিজিএফআই যায়, আমার আম্মাকে ওই বুড়া মহিলা টহিলা বলে অনেক কিছু হুমকি দামকি দেওয়া হয়, গাজীপুর জেলা আওয়ামী লীগের লোকজন যায়, আমার বাড়ির সকলের মোবাইল ফোন নিয়ে নেয়, সরি, আচ্ছা, মোবাইল ফোন নিয়ে আমার নাম্বার টাম্বার ওনারা নেয়, পরিবারের সবাইকে হুমকি দেয় আমার সাথে যেন যোগাযোগ না করে। তখন এক পর্যায়ে ওনারা, আমার পরিবারের লোকজন আমাকে বলে যে তুমি এগুলা লেখালেখি বলা বলি প্রয়োজন নাই, কার কাছে বিচার চাইবা, এখন তো তোমার জন্য আমাদেরকে বিপদের সম্মুখীন ওই ঘটনা হইলো তুমি যখন এটা থেকে বের হয়ে মানে মালয়েশিয়াতে আবার পালিয়ে আসছিলা তখন। আচ্ছা, আমরা ওটাতে আসছি, তারপরে কি হলো এই রুমের ভিতরে বলো। ওকে, পরে আপনার
আহ, আমি সরি কোন জায়গায় জানি ওই গিয়ে যে আটকে ছিলাম। লিটন ফ্যান বন্ধ হওয়ার পরে লিটন যে ওকে, কথা জি। বলতো কার সাথে? আচ্ছা লিটন ভাই তো কন্টিনিউ কথা বলতো ওনার সাথে, মানে ওয়ালের মধ্যে আঘাত করতো। আচ্ছা ফ্যান বন্ধ করার পরে ওয়ালের মধ্যে জোরে আঘাত করলে তো ওই পাশে থেকে উনি সালাম দিত। আচ্ছা সালাম দিত আর লিটন ভাই বলতো যে কেমন আছেন, আচ্ছা আপনার শরীর ভালো। আর উনিও লিটন ভাইকে সেম জিনিস জিজ্ঞেস করতো। আহ, তখন আমি একদিন লিটন ভাইকে জিজ্ঞেস করি উনি কে, তো উনি বলতে চায় না, তারপর বলছে যে উনি ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার, আচ্ছা লিটন ভাইয়ের পরিচিত আচ্ছা টিচার। আচ্ছা ইংলিশ মিডিয়াম স্কুলে উনি দীর্ঘদিন টিচারই করে, এতটুক। আচ্ছা তো আমি আমি যখন স্বপ্ন দেখি, আমি লিটন ভাইকে বলি যে আমি স্বপ্ন দেখছি আমার বাড়ির পিছন দিয়ে ওয়াল টপকে আমি পালিয়ে যাচ্ছি, পুলিশ আমাকে তাড়া করার পরে। আচ্ছা তখন লিটন ভাই পুনরায় যখন আবার ফ্যান বন্ধ করে ওনাকে জিজ্ঞেস করে, মানে ওনাকে বলে যে আমার সাথে যিনি, এর আগে বলি, লিটন ভাই একদিন ওনাকে বলল কি, উনি জিজ্ঞেস করলো যে আপনার রুমে কে চিল্লায় কান্নাকাটি করে। তো লিটন ভাই বলল যে সেলিম নামে একজন প্রবাসী। আচ্ছা সেলিম নামে একজন প্রবাসী। তখন আমি আমি একটু সাহস পাই লিটন ভাইয়ের জিজ্ঞেস করতো ওনার সম্বন্ধে, তো উনি পরিচয়টা দেওয়ার পরে আর কিছু উনি বলে নাই। স্বপ্নটা বলার পরে লিটন ভাই ওনাকে বলল যে সেলিম তো একটা স্বপ্ন দেখছে, আপনি কি বলেন, আপনার ব্যাখ্যায় কি 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 আসে, স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে। আচ্ছা তখন উনি বলল যে মাশাল্লাহ, এটা তো ভালো, উনি তো সম্ভবত মুক্তি পাবে। আচ্ছা তখন আমি আসলে খুবই আনন্দিত হই। আর উনি পাশাপাশি লিটন ভাইকে বলে যে আপনি ওনাকে বললেন আমি একটা নাম্বার বলতেছি, এই নাম্বারটা উনি যেন মুখস্থ করে। তখন উনি একটা নাম্বার বলল এবং বলল কি যে টয়লেটের প্রত্যেকটা দরজা, টয়লেটে হুম বসার পরে টয়লেটের দরজাটা বন্ধ হইলে সব জায়গায় উনি কলম দিয়ে একটু বড় করে বা ওয়ালের মধ্যে উনি ওনার মার নাম্বার লিখে রাখছে। আচ্ছা নাম্বারটা হলো আপনার, আমি এখনো বলি নাই, 014-140, বাকিটুকু আমি বলবো না। আচ্ছা তখন উনি আমাকে রিকোয়েস্ট করে যে যদি আমি ওইখান থেকে ছাড়া পাই তাহলে আচ্ছা যেন আমি ওনার মাকে কল করি, আচ্ছা ওনার মাকে কল করে যেন বলি যে ওনার মা যেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে, যে ওনাকে সরকার এখানে নিয়ে আসছে, প্রশাসনের লোকজন। উনি আমাকে বলল যে হয়তো বা কাফরুলের আশেপাশে বা আচ্ছা কোনো সেনাবাহিনীর আন্ডারে বা ডিজিএফআই এর আন্ডারে উনি আছে, যে ওনার মা যেন যোগাযোগ করে সব জায়গায়, যেই যে জায়গা আচ্ছা প্রয়োজন পড়ে যে আচ্ছা যোগাযোগ করে, উনি বেঁচে আছে, এই মেসেজটা যেন ওনার আম্মাকে দেওয়া হয়। তো পরে আমি নাম্বারটা মুখস্থ করি, ওই রুমের মধ্যে ওই যে আপনার লিটন ভাই ছিল, উনি আবার হুম ওই যে খাবারের অনেক সময় গোস্তের তরকারি যেটা দিত, মাছের কাটা দিত, ওইগুলা দিয়ে ওয়ালের মধ্যে লেখা রাখতো। আচ্ছা তো ওই সব রুমের ভিতরে। এখানে এখানে সেলিম খাবার দাবার মান কেমন ছিল? ওকে, প্রথম অবস্থায় আহ, খাবার আমাকে একটু ভালো দিত। আচ্ছা প্রথম অবস্থায় আচ্ছা লিটন ভাইকে এক ধরনের দিত, আমাকে আরেক ধরনের দিত। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আহ, খাবার যিনি রান্না করতেন হয়তোবা বা যিনি নিয়ে আসতেন, উনি হ্যাঁ হ্যাঁ তাদের মতো না, উনি ওনার মুখ খুলে আসতেন। আচ্ছা আর উনি যেই ভাষায় কথা বলতেন আমার মনে হয়েছিল যে উনি আমাদের কাপাসিয়া নদীর ওই পারের কোনো লোক। আচ্ছা মানে আমি ওনার ভাষা, কথা বলার যে ধরনটা, এইটা আচ্ছা আপনার ময়মনসিংহ, তারপরে কিশোরগঞ্জ, কিছুটা ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা এক্স্যাক্টলি। আর উনি ওনার চোখ টোক কিছুই বন্ধ করতেন না। তো উনি আচ্ছা আমাকে ওই লিটনের সাথে যে সময় আমি ছিলাম, আচ্ছা উনি আমাকে বলল কি আহ, আপনার যদি খাবার কম পড়ে আমাকে বইলেন, আর যদি পানি লাগে বেশি তাহলে আমাকে বইলেন, আমি আপনার জন্য একটু বেশি নিয়ে আসবো।
মানে উনি এইভাবে কথাটা বলছে, আমার মনে হয়েছে যে উনি আমাকে চিনে। আচ্ছা তো উনি যখন খাবার নিয়ে আসতেন আমার খাবারগুলো একটু ভালোই দিত। আমার মনে হয়েছিল যে সেনাবাহিনী বা প্রশাসনের যে তাদের যে নিজস্ব ক্যান্টিন আছে ওইখানের খাবারগুলো আমাকে দেওয়া হয়। আর লিটন ভাইয়ের খাবারগুলো একটু ডিফারেন্ট আসতো। আচ্ছা আর লিটন ডিফারেন্ট কি ভাইকে এক ধরনের? বোতল পানি, এই লিটন ভাইকে ভাত দিত, অনেক সময় ভাজা মাছ, বা আচ্ছা অনেক সময় আপনার একটু শাক দিত, আচ্ছা আহ, আহ, বিভিন্ন ধরনের ইয়ে টিয়ে দিত আচ্ছা আর কি। তো বাট তো আমার এখন খাবারগুলা ভালো দিত। তা এরপরে ওই যে লিটন ভাই যেটা বলছো যে ফোন নাম্বার না যোগাযোগ হইলো, তারপর কি হলো? ওই রুমের ভিতর আপনার ওই লিটন ভাই যেখানে এইখানেও শত শত লোকের হাতের লেখা, মানে এক এক মানে ধরনের কলম তুমি দিয়ে লেখা বলছো রাখে। যে এই বিল্ডিং এ জি কমপক্ষেও 50-60 জন মানুষ ছিল না আরো বেশি? জি জি। আমার তো মনে হয়েছে কান্নার যে শব্দ, ফ্যান বন্ধ করলে হ্যাঁ হ্যাঁ কান্না রোল পড়ে যেত। ওয়াও ওকে, এর মধ্যে ওই লিটনের ওই রুমে থাকা অবস্থায় আমি ওই নাম্বারটা মুখস্থ করলাম। আর আমাদের ডান পাশে একজন লোক একজন লোক ছিল মেবি, যেহেতু আমরা দেখি নাই, বাট শব্দ শব্দ একজনের, মানে একজন লোক থাকলে কিরকম শব্দ হয় ওই রকম। বাট উনি কারোর সাথে কথা বলতো না। আর উনি এত উচ্চ স্বরে কান্না করতো, ফ্যান বন্ধ করলে ওনার কান্না মানে কি বলবো আপনাকে। আর উনি আমার মনে হয় যে খাড়া থাকা অবস্থায় নিচে পড়ে যাইতো ধাম করে, লিটন বিকট শব্দ হইতো। জি, মাঝে মধ্যে ওয়ালের মধ্যে সম্ভবত হয় হাতে আঘাত করতো, নাইলে মাথা দিয়ে আঘাত করতো, মানে এমন একটা অবস্থা। খুবই বিকট শব্দে উনি কান্না করতো এবং উনি আঘাত করতো ওয়ালের মধ্যে। তো দেখা গেল যে দাপ করে পড়ে গেছে হয়তোবা, আর কোনো শব্দ নাই 1-1.5 ঘন্টা। তখন দৌড়াদৌড়ি করে আপনার ওই যে ওই লোকজন আসতো, আচ্ছা আমাদের সমস্ত কাঠের দরজা বন্ধ করে দেওয়া হইতো, আচ্ছা গ্রিল তো কন্টিনিউ বন্ধ থাকতো। আচ্ছা কাঠের দরজা বন্ধ করার পরে অনেক 4-5 জন লোক আসতো দৌড়াদৌড়ি করে, আইসা ওনার রুমে যাইতো, সম্ভবত ওনাকে ট্রিটমেন্ট করতো। আচ্ছা আবার 2-3 দিন আর মনে হইতো যে 2-3 দিনের মতো সময় ওনার আর কোনো শব্দ নাই। আচ্ছা তো লিটন ভাই, একদিন আমি বললাম যে ভাই উনি কে, চিনেন আপনি? কথা হয়েছে, একদিন সম্ভবত কথা হয়েছিল। উনি ডিফেন্সের কেউ, আচ্ছা প্রশাসনের কেউ। আচ্ছা আহ, লিটন ভাই ওনার সাথে তেমন ডিটেলস কথা বলে নাই, আচ্ছা উনি কথা বলতে ইচ্ছুক না। আর উনি কান্না করে আর এই ওয়ালের মধ্যে আঘাত করে, এগুলোই নাকি উনি কন্টিনিউ করে 2-4 দিন 5 দিন পরে পরেই। আচ্ছা আর ওনার মানে কণ্ঠ অনেক, মানে বিকট শব্দ ওনার, মানে মনে হইতো যে ওনার বডি মনে হয় অনেক, বডি ফিটনেস খুব ভালো, অনেক চিল্লাইতো। হুম আর আপনার দূর কান্না যেগুলা শুনতাম যে অনেক লোকে কান্না করতো। আর ওই সব রুমগুলা আমি চাইলে আসলে গুনতে পারতাম, কিন্তু আমি তো ডানে বায়ে তাকাইতে পারতাম না যখন আমাকে টয়লেটে নিয়ে যাইতো। তখন আমার চোখ বাঁধা টয়লেটে নেওয়ার সময়, 2 জন লোকে 2 পাশে ধইরা টয়লেটে নিয়ে যাইতো। আর টয়লেটে নেওয়ার পরে আপনার, টয়লেটে নেওয়ার আগে ওই সবগুলা রুম আমার মনে হয় যে কাঠের দরজাগুলো বন্ধ করে দিত, যে যেন কোনো অবস্থাতে কেউ আমাকে দেখতে না পারে, হয়তো বা আমি যেন কাউকে দেখতে না পারি। এমনিতেই চোখ বাঁধা, চোখটা ওই রকম শক্ত করে বাঁধে না, আপনি নিচের ফ্লোর দেখতে পারবেন। আচ্ছা ওকে, গামছা দিয়ে বাঁধে, অনেক সময় কালো কাপড় দিয়ে বাঁধে। আর যখন টয়লেটে যাওয়ার জন্য ওনাদেরকে নক করতাম, ওনারা আইসা এত বিশ্রী গালাগালি করতো, আমার চেয়ে বেশি লিটন ভাইকে বকতো। আচ্ছা কারণ লিটন ভাইয়ের আপনার ওইখানে থাকতে থাকতে সমস্যা হয়ে গেছিল প্রস্তাবের। আচ্ছা তো ওনাকে খুব বিশ্রী ভাষায় গালি দিত, এমনকি চর থারবা কিল ঘুষিও মারতো, মানে এমন একটা অবস্থা, খুব বিশ্রী। আর যে লোকগুলো আসতো না, আমার মনে হয়েছিল না যে ওরা বাংলাদেশের, আর বাংলাদেশের হইলো দিনাজপুর, নওগাঁ, এই এই আশেপাশের লোকজন। ওনারা সাধু ভাষা ব্যবহার করে, বাংলা আচ্ছা ভাষা সাধু চালিত যে 2টা ভাষা, আচ্ছা ওনারা খুবই শুদ্ধ ভাষায় কথা বলে। আচ্ছা স্ট্যান্ডার্ড হ্যাঁ, শুদ্ধ বলতে একেবারে কলকাতার বাঙালি আর ওই বাঙালি আপনি ধরতে পারবেন যে একই। আচ্ছা বুঝেছি, এখন বলো। আর ওনাদের চেহারা আপনার কালো, লম্বা চূড়া, বডি ফিটনেসও ভালো, মোটা না, চিকনি সবাই, মানে সেনাবাহিনীর লোকজনই আপনি বলতে পারবেন, এমন এমনই। আর ওনাদের হাতের মধ্যে আপনার গ্লোভস থাকতো, মোটা মোটা লাঠি নিয়ে আসতো। আচ্ছা 3 জন তো কমন আসতো, মোটা মোটা লাঠি, 19-20 হলে আমাদেরকে বাড়ি মারতো। আচ্ছা আর ফ্যান বন্ধ করার সময় যখন আমরা কথা বলতাম একজন আরেকজনের সাথে,
ফ্যান চালু করার আগেই ওনারা আবার আসতো, আইসা বলতো এই কথা বললি কেন, ওই রুমের সাথে কি বললি, সব রেকর্ড আছে, সরি সব রেকর্ডিং আছে, এটার বিচার হবে, কি ইনফরমেশন দিয়েছস। তো তারপর আপনার আমাকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য, ওই খাতা নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে সেম জিনিসপত্র অনেক মানে পাকিস্তানের এজেন্ট, কয়বার পাকিস্তান গেছি, সিঙ্গাপুরে গেছি নাকি, তারপরে আপনার আমি বিভিন্ন মানে একেবারে মানে যেটা আমি জানি এটাও আমাকে জিজ্ঞেস করছে, যেটা না জানি এটাও আমাকে জিজ্ঞেস। আর সবচেয়ে বেশি আপনার আমার বয়সটা নিয়ে তাদের প্রবলেম ছিল, আমার নামটা নিয়ে প্রবলেম ছিল। গাজীপুর আমার বাড়ির স্থানীয় না আমি। আচ্ছা আর ওই বোমার বিষয় তো আমি বোমা বিশেষজ্ঞ, এটা সেটা, বোমা কেমনে বানায়, আমার কোন অ্যাকাউন্টে টাকা, অস্ত্র আছে, আমাকে অস্ত্র ট্রেনিং কে দিছে, আমি ফজরের টাইমে ওইটা নাকি ট্রেনিং করি, আচ্ছা এলাকার ভিতরে নাকি আমি 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 লোকজনকে ওই আপনার জঙ্গিবাদের ট্রেনিং দেওয়াই, আচ্ছা অনেক কিছু, আচ্ছা মানে অনেক দিকে হাজারো জিনিস জিজ্ঞেস করছে। এর মধ্যে যখন আমাকে মার শুরু করে আমি সেন্সলেস হওয়ার অবস্থা, তখন যে কি জিজ্ঞেস করছে ওগুলো আমার মনেই নেই। আচ্ছা তারপরে তারপর আমাকে আপনার কারেন্টের শর্ট দেয়, এমন এমন জায়গায় কারেন্টের মানে কিভাবে লাগায় আমি তো এটা বুঝিই নাই, মানে আমি যন্ত্রণা ফিল করি, আচ্ছা যন্ত্রণা ফিল করি, আমার বডি আর হাত টাত একবারে মনে করেন যে মানে ইয়া হয়ে আসে, মানে কি বলবো আপনাকে, মানে এই যন্ত্রণা এটা আই এম সরি, মানে এটা আপনাকে বুঝাইতে পারবো না যে কেমন ফিল হয়েছে। মনে হইতো যে আমার শরীরের বা পুরুষঙ্গের আপনার রগ যেগুলো আছে এগুলা ছিঁড়ে যাচ্ছে, মানে আপনার ছুরি দিয়ে পোষায় কাটলে আপনার আমার চোখ মানে চোখের মনে হচ্ছে চোখ ফাইটা বের হয়ে যাচ্ছে, আমার মাথার মস্তক মনে হচ্ছে যে এখনই ফেটে বের হয়ে যাবে, এমন অবস্থা। তো কারেন্টে যখন শর্ট দেয় তখন আমি একেবারেই মানে সেন্সলেস অবস্থা, আমি আর কিছু বলতে পারি না, আমি অজ্ঞানী হয়ে গেছিলাম মনে হয়। তারপর আমাকে আর লিটনের রুমে নিয়ে যায় নাই, আচ্ছা আমাকে ওই রুম থেকে একলা একটা রুমে নিয়ে যায়। আচ্ছা আমি আমি স্বাভাবিক হওয়ার পরে আমি আর দাঁড়াইতে পারি না, আমার দুই পা এমন অবস্থা হয়েছে যে আমি মাটিতে পাড়া দিতে পারি না। তখন আমি রুমে, যখন আমার অবস্থা ঠিক হলো, আমি দেখলাম আমাকে একটা খাটের মধ্যে শোয়াই রাখছে, আমার পাশে একটা বালিশ আছে, আর আর কিছুই নাই। রুমের ক্যাটাগরিটা লিটন যে রুমে ছিল ওইটা আর এটা একই রকম, কোনো ফ্যান নাই, একটা এক্সজস্ট ফ্যান, ওইটা বাইরে হাওয়াটা নেই, আর একটা লাইট, এত গরম। আর আপনার আমাদেরকে গোসলের জন্য নিয়ে যাইতো একই কাপড়, 4-5 দিন পর্যন্ত আপনার মনে হয় যে একই কাপড়, এত গরম যে আমি আমার দুই সাইডের নিচের এই হাতের নিচে এগুলা কাপড় টাইনা ছিঁড়ে ফেলতাম, মানে গরমের যন্ত্রণায় এই দিকটা ঘা হয়ে গেছিল, এমন গরম। আমি একেবারে আমি তো কালো মানুষ, আপনি দেখতেই বুঝতে পারতেছেন, আমি একেবারে ফর্সা হয়ে গেছিলাম, আচ্ছা এত গরম। ঠান্ডা বলতে আপনি কোনো জিনিস ওনারা জিজ্ঞাসাবাদ করতে নিলে আপনি ঠান্ডা ফিল করবেন, এর আগে প্রচন্ড গরম। যাই হোক, তো আমি যখন ওই রুমে আমার অবস্থা ঠিক হয়, আমি স্থির হই, তো আমি তো চিল্লাইয়া কান্না শুরু করলাম আবার আবার, কারণ আমি একলা। হুম আমি তো মনে করছি যে এই মনে হয় আমার শেষ, আমি আর বাঁচবো না, আমি দাঁড়াইতে পারতেছি না, আমার হাতে আমি কিছু নাড়াইতেও পারতেছি না, আমার এই হাত পা এগুলো আপনার মানে কি বলবো, আমার এক্স এর রিপোর্ট আছে, আপনি চাইলে আমি একসময় দেখাবো না ছবি উঠায়। আমি বের হয়ে মালয়েশিয়া আসার পর এক্স রে করার পরেও হাড়ের মধ্যে আপনার স্পট ছিল, এই পরিমাণ আমাকে মারছে। তো আপনার আমি দাঁড়াইতে পারি না, আমাকে কতগুলো মেডিসিন দিল খাওয়ার জন্য, মেডিসিন দিল। তো আমি মেডিসিন গুলা যেহেতু খোলা, কোনো প্যাকেট নাই, আমি ব্যথার ট্যাবলেট নর্মালি তো দেখলেই আমরা বুঝতে পারি, বা জ্বরের জন্য প্যারাসিটামল দেখলেই বোঝা যায়। তো ওনারা আমাকে অনেকগুলো মেডিসিন দিল, তো আমি এগুলা খাই না, তো আমাকে বললো যে এক্ষণ খাবি। ওনারা ওই রুমের ভিতরে দাঁড়িয়ে থেকে আমাকে প্রথমবার মেডিসিন খাওয়ায়, খাওয়ার পরে আমি আর সুস্থ হই না, আমার মনে হয়েছে যে আমি আরো অসুস্থ। তখন আমি আর মানে কোনো জিনিস আমি চিন্তা করতে পারি না, বাইরের কোনো জিনিস মানে আমি মনে করবো, স্মরণ করবো, এরকম কিছু আমার ইয়া হয় না, আমি সেন্সলেস এর মতো পড়ে থাকি। খাবার দিয়ে গেলে অল্প কয়টা খাই,
ওই যে যে মুরব্বী বুড়া লোকটা খাবার দিত, তো উনি প্রত্যেকবার এসে আমাকে খুব আন্তরিকতার সহিত, আমি ওনার জন্য দোয়া করি, খুব আন্তরিকতার সহিত আমাকে জিজ্ঞেস তুমি কি করতো। উনাকে দেখলে চিনবা? আমি ওনাকে দেখলে চিনব, বা উনি যদি কখনো কথা বলে আমার সামনে, আমার মনে হয় এই লোক অনেকদিন হয়েছে, তো ওই সময় উনি বয়স্ক ছিল। আচ্ছা ওনার চেহারা টেহারা একটু মানে একেবারে ওই যে চামড়া টামড়া একটু ইয়ে হয়ে যায় না, আপনার বলে চামড়া বয়সের কারণে, কষ্ট হয় যেটাকে বার্ধক্যের বলে। কারণে। হুম, জি। তো উনি আমার মনে হয়েছে যে উনি আমাকে চিনে বা আমার সম্বন্ধে জানে, বা হয়তোবা ওনার এলাকায় আমি যে নিখোঁজ হয়েছি এটা হয়তোবা উনি কারো মাধ্যমে শুনছে, হুম, বা মানে আমার মনে হয়েছে ওনার আন্তরিকতা দেখে যে আমি ওনার পরিচিত। আচ্ছা আচ্ছা উনি আমাকে খুব বেশি খাবার দিত আর ভালো ভালো খাবার দিত। আচ্ছা এই জন্যই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুরের খাবারের সাথে আমারটা বনে নাই। আচ্ছা এক্স্যাক্টলি। আচ্ছা লিটন ভাইয়ের খাবারের সাথেও আমার খাবার বনে নাই। আচ্ছা প্লেটটা দিয়ে নিচ দিয়ে বলতো যে এটা আপনার। আচ্ছা তো তারপর আপনার পানি টানি দিত। আমি তো তখন খুবই অসুস্থ, আমি টয়লেটে যাব, উঠা দাঁড়ায় ওনাদেরকে ডাকতে পারি না। হুম, টয়লেটে যাইতে হলে আপনার ওই যে যেই গ্রিলটা আছে ওইটার মধ্যে সজোরে আঘাত করতে হয়, আচ্ছা। চিল্লায়ে ডাকতে হয়, যেহেতু ফ্যানের বিকট সাউন্ড আপনার তো ওনাদেরকে অনেক ফ্যানের যে বিকট সাউন্ড এটা কি কন্টিনিউ থাকতো সবসময় 24/7? কন্টিনিউ কন্টিনিউ আপনি পাগল হয়ে যাবেন। এই ইয়া, সাউন্ডটা অনেক সময় কমাই দেওয়া হইতো, আবার কিছু সময় এমন ভাবে বাড়িয়ে দেওয়া হইতো যে আমি বললাম না যে বিমানে অনেক সময় আমি ল্যান্ড করার সময় আমার কানে ব্যথা হইতো, অক্সিজেনের প্রবলেম হইলে কান ব্যথা করতো। আমি সেম জিনিসটা ফিল করি যখন ওনারা উচ্চ গতিতে এই সাউন্ডটা বাজাইতো, আমি অজ্ঞান হয়ে যেতাম। এমন অবস্থা, আমি বিছনায় শুয়ে কানের মধ্যে আপনার হাত ঢুকাই দিয়ে শুয়ে থাকতাম, এমন একটা অবস্থা। ইয়া, তারপরে আপনার আমি খুবই কষ্ট করে বিছনা থেকে উঠে ওনাদেরকে টয়লেটে যাবো এটা চিল্লাইয়া বলতাম। তখন টয়লেটে নিয়ে যাইতো, ওনারা দুইজন আমাকে উঁচা করে নিয়ে যাইতো টয়লেটে, কারণ আচ্ছা আমার পা তখন আমি আর পাড়া দিতে পারি না মাটিতে। আচ্ছা তারপরে আমি চিল্লাইয়া কান্না করা, আমার ডান পাশে আহ একটা ছেলে ছিল, ফ্যান বন্ধ করার পরে উনি অনেকবার ওয়ালে আঘাত করে। আচ্ছা তো আমি তো উঠে দাঁড়াইতে পারি না, আমার অবস্থা, আমি খুবই অসুস্থ। আচ্ছা তো তারপর আমি খুব কষ্ট করে গেটের কাছে যাই, আচ্ছা যাইয়া দাঁড়াই। তো উনি আমাকে বলে, সে হাসে, হাসাহাসি করে জিজ্ঞেস করে, আচ্ছা আহ, আপনার নাম কি? আচ্ছা তো আমি বললাম যে শেখ মোহাম্মদ সেলিম। বলে, এত জোরে কান্না করেন কেন, কি করছেন, আপনি অপরাধী? আমি বললাম যে না, আমি তো জানি না যে আমি কোথায় আছি, আর কেন ধরে আনছে এটাও বুঝতেছি না। আচ্ছা বলতেছে আপনি রাজনীতি করেন? বললাম যে না, আমার পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত, আমি তেমন একটা অ্যাক্টিভ না। মালয়েশিয়াতে আর বাংলাদেশে মিলিয়ে আমি হুম, বিএনপির একজন সমর্থক, আচ্ছা অনলাইনে লেখালেখি করি, আমি জিয়াউর আচ্ছা রহমানের আদর্শকে ভালোবাসি। আচ্ছা সে আমাকে বলল, কান্না করবেন না, আপনাকে মারবে না। ওনার নাম কি? নামটা সে ওই সময় বলে নাই, প্রথম বলছে আচ্ছা শাহেন শাহ। আচ্ছা শাহেন শাহ। আচ্ছা খুব হাসাহাসি করতো, মানে আমার মনে হয়েছে যে সে হাসাহাসিটা এই কারণেই করতো, মজা করতো, যে আমি যেন কান্নাটা না করি। আচ্ছা 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 আমি আমি আপনাকে বলি, তার কথা যখন আমার মনে হয়, আমি সবকিছু ভুলে গেলেও আমি 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 তাকে বলতে পারবো না। আহ, তার লাস্ট একটা মেসেজ ছিল, এর আগের অনেকগুলো কথা, লাস্ট একটা মেসেজ ছিল যে সেলিম ভাই একদিন দেখা হবে বাইরে। তো পরবর্তীতে সে আমাকে বলে যে আপনাকে মারবে না। মানে সে বলল যে মারবে না আমিও মানে কি? মারবে না মানে হত্যা করবে না, এটাই তো? মেরে ফেলবে না, আচ্ছা মেরে ফেলবে আচ্ছা না, যে এখানে আচ্ছা আমিও বিএমপি করি, হুম, আমিও বিএমপি করি, বিএমপির অনেককে এখানে রাখা হয়েছে, কাউকে এখনো মারে নাই। আচ্ছা যে এম এ ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে, সে বলল যে অবশ্যই হ্যাঁ বিএনপির বলছে। বড় বড় আচ্ছা নেতা। জি, এখন আসি পয়েন্টে। অনেকে জিজ্ঞেস করেছেন, তো এই পয়েন্টে তুমি কি জানতে পেরেছো যে ইলিয়াস আলী ভাই বিএনপি নেতা, আমাদের সিলেটের যে বাঘ বা জি, আমাদের শুধু সিলেটের যে ইলিয়াস বিএনপি আলী নেতা? না, হ্যাঁ সে আপনার বিএনপির অনেক বড় বড় নেতা এখানে আছে, কাউকে মারে নাই। আচ্ছা ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে, বলছে ইলিয়াস আলী কেউ মারে নাই।
আচ্ছা, এই প্রথম তুমি জানতে পেরেছো যে ইলিয়াস আলী ভাই এখানে ছিল? অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি, ইলিয়াস আলীর মানে গুম হয়েছে যে এই বিষয়টা আমি আসলে জানতাম না। মানে আই এম সরি টু আচ্ছা সে। আচ্ছা আচ্ছা মানে আমি আচ্ছা ওই ধরনের রাজনীতিতে অতটা অ্যাক্টিভ ছিলাম না, আমি আপনাকে বলি। তখন সে আমাকে থিয়া বলল বলছে, হ্যাঁ যে আমি বললাম যে আমি বিএনপির তেমন কোনো নেতা না, আমি নরমাল, বাট আমার ভাইয়া বিএনপির সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত, আমার পরিবার সবাই বিএনপি। আচ্ছা, তো বলছে যে বিএনপি রে অনেককে এখানে রাখছে, আমিও বিএনপি করি, আমাকেও মারে নাই। তার নামটা কি ছিল? পরে সে বলল, একদিন বা 2 দিন হয়তো একটু সময় যাওয়ার পরে সে বলছে যে আমার নাম সুহেল। আচ্ছা আর বলল যে আপনি যেহেতু কন্টিনিউ কথা বলতাম, সে আমাকে মানে আমি আহ, তার কথা আমি মানে কি বলবো আপনাকে, আমি বের হইয়া আমার বিশ্বাস করেন অন্য অন্য লোকদের কথা পরে আমি শুধু সুহেলের ব্যাপারটা নিয়ে, সুহেল পরে কান্না করতো 2-1 দিন যাওয়ার পরে পরে সে কান্না করতো। আমি শুধু আমার মন চাইছিল যে আমি সুহেলের ব্যাপারটা নিয়ে, মানে আমার যা করা লাগে আর যেখানে কথা বলা লাগে আমি কথা বলবো, আমি কথা বলবো। আর সুহেলের ব্যাপারে আমি আমার বন্ধু বান্ধবের কাছে প্রথম বলি, কিন্তু আসলে কেউ মানে সুহেল নামে কেউ গুম হয়েছে এটা আমার বন্ধু বান্ধব বা যারা দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করে মালয়েশিয়াতেও অনেকের কাছে বলছি, বাট তেমন কেউ চিনেও না। আচ্ছা আমি যখন বেরিয়ে আসলাম, আচ্ছা তারপরে আপনার সুহেল বলল যে আপনি যেহেতু তেমন অ্যাক্টিভ না, আপনাকে মনে হয় ছেড়ে দিবে। আচ্ছা বলছে যে এখানে নরমাল যাদেরকে, নরমাল যারা তাদেরকে 6 থেকে 3 থেকে 6 মাস, 1 বছর, সর্বোচ্চ 1 বছর রাখে। আর যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অ্যাক্টিভ তাদেরকে আপনার 3 বছর, 5 বছর এরকম সময় রাখে। আচ্ছা তারপর সে আমাকে বলল আপনি যদি ছাড়া পান তাহলে আপনি বংশালে ঢাকার বংশাল। যে কোনো লোককে, বংশালে হুম হুম, যে কোনো লোককে গিয়ে বলবেন যে যুবনেতা সুহেল। এক্স্যাক্টলি সে যুবনেতা বলছে না ছাত্র নেতা বলছে, এটার মধ্যে একটু একটু হয়তো আমার প্রবলেম হয়েছে তাসনিম খলিল ভাইয়ের কথার উপর ভিত্তি করে, বাট আমার মনে হয়েছিল সে যুবনেতা বলছে বা বিএনপি সুহেল আচ্ছা বা ছাত্র নেতা বা যুব নেতা। আচ্ছা যুব দলও বলে নাই, যুব দল বলে আমি বুঝতে পারতাম, যুব নেতা সুহেল। আচ্ছা আহ, তো যখন বললো যে আপনি যে কোনো লোককে, আচ্ছা বংশালের মাটিতে যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলে আমাকে চিনবে। তো আমি বলছি বংশাল, দোলাইখাল এগুলো তো আমার খুব পরিচিত, আমরা গাড়ির যত সরঞ্জাম আছে জি সব আমরা ওই জায়গা থেকে কিনে আনতাম, জয়কালী মন্দির লেদে কাজ করাইতাম গাড়ির। জি আমি বললাম যে আমার খুবই পরিচিত, নবাবপুর রুট থেকে শুরু করে এদিকে বংশাল, দোলাইখাল সব আমার খুব পরিচিত। তো বলছে আপনি যদি যান দয়া করে তাহলে আমার বাড়িতে বা খবরটা পৌঁছে দিয়েন, বংশালে যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করলে যে বংশালের যুবনেতা সুহেল। যে আমি বেঁচে আছি। আমাকে এখানে দীর্ঘদিন ধরে রাখছে। আচ্ছা তো সে আমাকে খুব উৎসাহ দিত, বলতো, সান্ত্বনা দিত। ওই যখন বিএনপির কথাটা উঠলো তখনই সে আমাকে বললো যে আপনাকে যে মারবে না, এখানে বিএনপির অনেককে রাখা হয়েছে, ইলিয়াস আলীর সাথে আমি নিজে কথা বলছি। সে সোহেল আমাকে বলছে। বল আচ্ছা সোহেল যে কাউকে মারে নাই, তা আপনি তো রাজনীতি করেন না, তেমন অ্যাক্টিভ না, হুম আপনি নর্মাল একজন কর্মী, আপনাকে মারবে না। আচ্ছা এই মারার প্রসঙ্গে উনি এম এ ইলিয়াস, তখনও আমি এম এ ইলিয়াস আলীর সম্বন্ধে ওইরকম কিছু জানি না, আর বিএনপির আর কারো নাম সে বলে নাই। আচ্ছা পরবর্তীতে আপনার কয়েকদিন যায়, সে কন্টিনিউ কথা বলে। আমার বাম পাশে যে ছেলেটা ছিল সে একদিন সোহেলের সাথে চিল্লাইয়া কথা বলছিল, আমার সাথে তেমন একটা না। ওই ছেলে ওনাকে জিজ্ঞেস করছে যে এ কি আপনার পরিচিত? এখন কি ওই রুমের ভিতর থেকে ওই ছেলে কথা বলছে নাকি অন্য কেউ বাইরে থেকে, মানে ওই পাশের রুমের কাছে থেকে কথা বলছে, এটা বুঝতে পারি নাই। হুম বাম পাশের যে রুমটা ছিল। হুম পরে আপনার আমি সুস্থ হই নাই, তো আরেকবার আমাকে এসে মেডিসিন দিয়ে যায়। আচ্ছা
আর ওই মুরব্বী তো আমার কন্টিনিউ খোঁজ খবর রাখে, খাবার দিতে আসলে 3 টাইমে উনি খাবার দেয়। খাবারের টোটাল দায়িত্ব উনি, অন্য কেউ খাবার নিয়ে আসতো না, উনি একজনই। ওই বছর এই যতদিন তুমি দেখেছো অতদিন ওই নিয়ে আসতো। অতদিন উনিই ছিল। আর উনি সব সময় আমাকে শুধু জিজ্ঞেস করতো, পাশের রুমে যে খাবার দিত আমি দরজায় দাঁড়ায় থাকতাম, খাবারটা দরজার নিচ দিয়ে দিত, গ্রিলের নিচ দিয়ে। পাশের রুমের কাউকে উনি কিছু জিজ্ঞেস করতেন না। আচ্ছা পরে যখন আমাকে আবার মেডিসিন দিয়ে যায় অনেকগুলা ট্যাবলেট, আমি আর এই ট্যাবলেট খাই নাই। আমি ওই যে আমার আমার যেই খাটটা ছিল লোহার, ওইটার পাইপের ছিদ্র আছে, আমি সবগুলা ট্যাবলেট ওই পাইপের ছিদ্রের মধ্যে রেখে দিতাম। আচ্ছা পরে আইসা আবার জিজ্ঞেস করতো যে ঔষধ কোথায়, তো আমি বলতাম যে খেয়ে ফেলছি। আচ্ছা। বলতো যদি পাই কোথাও যদি ফেলো তাহলে বুঝতে পারবা তুমি। মানে ওষুধ এর মানে তারা চাইতো যে ওষুধটা তুমি খাও। অবশ্যই, এক্স্যাক্টলি। মানে প্রথম অবস্থায় তো ওরা সামনে দাঁড় করায় খাওয়াইতো, সামনে দাঁড় করায় খাওয়াইতো। পরবর্তীতে যখন দেওয়া যায় ওষুধ দেওয়ার টাইমটা একটু ডিস্টেন্স হইতো, তো বলতো খাবার দিয়ে যাইতো, খাবারের পরে ওষুধ দিয়ে মানে খাবারের আগে ওষুধটা দিয়ে গেলে বলতো খাবারের পরে এটা খেয়ে নিবা সবগুলা। তোমার কি এতে কি মনে হয় এটা কোনো বিষক্রিয়া বা কোনো ধরনের খারাপ জিনিস ছিল যেন তোমরা খাও? অবশ্যই, কারণ ওষুধ যখন আমি খাইতাম, আমি বললাম না যে তখন আমার আর কোনো কিছু মনে হইতো না। আমি আমি আর কোনো কিছু মানে আমি যে বের হমু বা কান্না করমু চিল্লাইয়া, আমি তখন বিছনার মধ্যে শুয়ে থাকতাম। ওয়াও! আমার নিজের মানে নিস্তেজ একটা বডি আমি, এমন মনে হইতো। খুব মানে শোয়া থেকে উঠতে মন চাইতো না, শরীরে কোনো এনার্জি পাইতাম না। আর শরীরে আপনার প্রচন্ড ঘামাইতো কন্টিনিউ, এমনিতেই তো প্রচন্ড গরম। আচ্ছা। আর টয়লেটে যখন আপনার নিয়ে যাইতো, আরেকটা বলি আপনাকে, এমন একটা ভয়াবহ অবস্থা, 1টা মিনিট সময় দেয় না। টয়লেটে? উলঙ্গ অবস্থায় ওনারা বাইরে দিয়ে লক করে, ভিতরে লক করার কোনো জায়গা নাই। উলঙ্গ অবস্থায় ওনারা লাথি মেরে ঢুকে যায় ভিতরে। ইয়া! আমরা অনেক সময় উলঙ্গ থাকলে হাত দিয়ে দরজা ধরি, ওনারা লক খুলে ঢুকে যায়, গালাগালি করে। উলঙ্গ অবস্থায় ওনারা ঢুকে যায়। সর্বোচ্চ আপনার 60 সেকেন্ড হবে না, 50 সেকেন্ড, 55 সেকেন্ড, 1 মিনিট না। একটা মানুষ টয়লেট করার একটা মানে অবস্থায় যাইতেও তো কিছুটা সময় লাগে। আপনি টয়লেট করেন আর না করেন, কাপড় খোলা অবস্থায় ঢুকে যাবে। ওয়াও! এত ইরাকের গুয়ান্তানামো, কিউবার যে গুয়ান্তানামো বে কারাগার যেটা ছিল যুক্তরাষ্ট্রে, তার চেয়ে ভয়াবহ অবস্থা। হায়, হায়! কি অবস্থা এগুলা? বলো, ক্যারি অন। আর আপনার দাঁত মাজার যে ব্রাশ দিত, এটা 200-400 লোক ব্যবহার করলে মানে মানে ব্রাশ চেঞ্জ করে দিত, বাট 200-400 লোক ব্যবহার করে মনে হয় যে 200-র পরে আমি 201 নাম্বার। ব্রাশের মানে কন্ডিশনটা এমন। ইয়া! আমি আর হাসছি ভাই। ম্যাজিক ম্যাজিক টুথ পাউডার দেওয়া হইতো ব্রাশের সাথে। আচ্ছা, আপনাকে আমি এক্স্যাক্টলি বলি, একেবারে মানে ম্যাজিক টুথ পাউডারের আপনার বোতলটা খুলে এইভাবে ধরতো, উল্টাইতো, আচ্ছা। আবার সোজা করতো। এই একটা ছিদ্র দিয়ে আপনার যতটুক পাউডার হাতের মধ্যে লাগে, এতটুকুই? মুখের গন্ধে, নিজের গন্ধে মনে হইতো যে ভাত আর খামু না। ইয়া! দাঁতের সাইড দিয়ে আপনার গা হয়ে গেছিল, ইয়া! চুল বড় বড় হয়ে গেছে। আপনার দাড়ি টাড়ি, আমি কিন্তু দাড়ি আমার ওই রকম ছিল না, দাড়ি ওইখানেই, দাড়ি টাড়ি হয়ে গেছে। তো একদিন চুল কাটতে নিয়ে গেল, তখন দাড়ি আর কাটবে না। কেন? মোষ কাটছে, চুল কাটছে, দাড়ি কাটে না? দাড়ি কাটবে না। আচ্ছা। এটা কারণটা কি হতে মনে হতে পারে তোমার কাছে? না, আমি তখনও আমার এই ধরনের কোনো অভিজ্ঞতা আমার নাই। আচ্ছা। আমি হয়তো বা ফিল করছি যে মালয়েশিয়াতে শুনতাম যে লোকজনকে জেলে ধরে নিলে সম্মানের কারণে দাড়ি কেটে ফেলায়, যে নবীর সুন্নত নিয়ে জেলখানায় যাইবা তুমি আসামি, এটা নবীর সুন্নতকে তো অপমান করা। এটা যেটা আমি যতটুকু জানতে পেরেছি, এই দাড়িটা কাউকে তারা কাটতে দিত না। কারণ জঙ্গি সাজানোর জন্য দাড়িটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। এইটা আমি ডিবিতে যাওয়ার পরে বুঝতে পারছি। ডিবিতে যাওয়ার পরে? পরের আচ্ছা, আচ্ছা। প্রসঙ্গে আমরা আসবো যে কি আচ্ছা, পরে কি বুঝতে পারছিলাম। তো আমি ওই আচ্ছা। সময় মনে করছি যে দাড়িরে ওরা খুব সম্মান করে, আমার মনে হয়েছিল। বাট তারপরে চিন্তা করলাম যে এই ধরনের জানোয়ার
যারা মা এবং বোনকে ছাড়া গালি দেয় না, ওই এই মানুষগুলা। ধরনের ওই মানুষগুলা, এই জানোয়ারের কাছে দাড়ির সম্মান। পরে আবার চিন্তা করতাম যে ওনারা আমাকে হয়তো বা কোনো দুর্দর্শ সন্ত্রাসী মনে করে, হিংস্র কত জানোয়ার মনে করে, এই জন্য হয়তো বা আমাকে গালি দেয়। বাট হয়তো বা মানে আমি মনে করতাম আর কি যে ওনাদের দৃষ্টিতে আমি খারাপ মানুষ, এই জন্য হয়তো বা গালি দেয়, বাট নবীর সুন্নতকে সম্মান করে। কিন্তু দেখলাম না, মোষ কাটলো, চুল কাটলো, দাড়ি কাটতে দেয় না, তো দাড়ি তো বড় হয়ে গেছে। আবার রুমে আপনি নিয়ে গেল, হঠাৎ করে আপনার এর মধ্যে দিয়ে সোহেলের সাথে, সোহেলকে আবার জিজ্ঞাসাবাদের জন্য না কোথাও জানি নিয়ে গেছে। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আয়নাঘরে কি করা হতো, আয়নাঘরে কি করা হচ্ছে, এবং আয়নাঘরের ভিতরে কত সময় নির্যাতন করা হতো মানুষদেরকে। এই নির্যাতন এখন আমার মনে হয় আওয়ামী লীগ নেতাদেরকে করা উচিত, করলে হয়তো বা তাদের বুঝে আসবে যে আয়নাঘরে আমরা কেন মানুষকে রেখেছি। যাই হোক দর্শক, আমরা এখনও পর্যন্ত নিশ্চিত না, অনেকে বলেছে ইলিয়াস আলী বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ইলিয়াস আলী একজন এসআই মাসুদ রানা বলেছেন তাকে পতঙ্গ শহরে ডুবে দেওয়া হয়েছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে ইলিয়াস আলী এখনও হয়তো বা জীবিত আছে, কারণ ভারতে জীবিত থাকতে পারেন। এই জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়ে তৎপর রাখা, যে ভারতে বাংলাদেশ থেকে গুম করা ব্যক্তিরা কোথায় কে কোথায় আছেন সেই বিষয়ে খবর নেওয়া, যাতে করে হতে পারে ইলিয়াস আলী এখন বেঁচে আছেন। দর্শক, তার আলোচনা আপনার কাছে কেমন লেগেছে মন্তব্য করবে।